Hello guys, my name is Kutubuddin and today we are going to discuss lesson 7 of class 8 and the name of the prose is A King's Tale. So let's get started. King Arthur was a king of the Britons several hundreds of years ago. Okay, King Arthur, তো একজন কিং ছিলেন, ওনার নাম ছিল কিং আর্থার। ওকে, সো কিং আর্থার কোথাকার কিং ছিলেন? কিং অফ দি ব্রিটেন্স। না, ওয়্যার ইজ ব্রিটেন? ব্রিটেন বলে কোনো কান্ট্রি নেই। অনেক কয়েকশো বছর আগে গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ডকেই ব্রিটেন বলা হতো। তো ওখানকারই রাজা ছিলেন কিং আর্থার। হি ওয়াজ আ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। উনি খুব জনপ্রিয় এবং সাহসী রাজা ছিলেন। There are many legends about him. The following tale is an adaptation from the ancient Arthurian legends. Legends মানেটা জেনে নিই। Legends মানে হচ্ছে এমন কিছু গল্প যেগুলো অনেক পুরনো যুগ থেকে লোকের মুখে মুখে চলে আসছে, কিন্তু তার সত্যতার কোনো প্রমাণ নেই, সেগুলো বলা হয় লেজেন্ডস। যেমন আমাদের আছে লেজেন্ডস অফ ভগৎ সিং, মানে ভগৎ সিংয়ের সাহসিকতার অনেক গল্প আমরা শুনতে পাই বা আমরা বইয়েও পড়েছি, বাট দোজ আর অল লেজেন্ডস। মানে লেজেন্ডস মানে কি? যেগুলোর সাক্ষ্য কোনো প্রমাণ কিন্তু নেই। যেমন ভগৎ সিং দেশের জন্য ফাঁসিতে চড়েছিলেন, এটা কিন্তু সাক্ষ্য প্রমাণ আছে। সো দিস ইজ নট এ লেজেন্ড, এটা কিন্তু লেজেন্ড নয়। কিন্তু যেমন আমাদের বলা হয় না বাঘা যতীন, ওই বাঘা যতীন যিনি আমাদের খুব বড় একজন দেশপ্রেমিক ছিলেন, ওনাকে বলা হতো বাঘা যতীন। কেন বলা হতো? নাকি শোনা যায় উনি নিজে একটা বাঘ মেরেছিলেন নিজের হাতে, খালি হাতে। তো এটা কিন্তু লেজেন্ড, এটা কিন্তু কোনো সত্যতা যাচাই করার কোনো প্রমাণ নেই। তো এই ধরনের গল্পকে লেজেন্ডস বলা হতো। সো সেটাই বলছে, সো এই কিং আর্থারের সম্পর্কে অনেক লেজেন্ডসে প্রচলন ছিল, এবং সেই রকমই ওই আর্থেরিয়ান লেজেন্ডস এবং ওই কিং আর্থারের সম্বন্ধে যে সমস্ত লেজেন্ডস বা গল্পগুলো প্রচলিত ছিল সেগুলোকে বলা হতো আর্থেরিয়ান লেজেন্ডস। তো সেই এরকম একটা পুরনো আর্থেরিয়ান লেজেন্ডস থেকেই এই অ্যাডাপ্টেশনটা করা হয়েছে। মানে এখন আমরা যে গল্পটা পড়তে চলেছি সেটা ওই পুরনো আর্থেরিয়ান লেজেন্ডস থেকে নেওয়া হয়েছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড, দিস ইজ নট হিস্ট্রি, এটা কিন্তু হিস্ট্রি নয়। এই টেলটার মধ্যে যেটা লেখা হয়েছে সেটা কিন্তু লোকের মুখে মুখে চলে এসছে এবং সবাই বিশ্বাসও করে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এটার সত্যি কতটা সেটা কিন্তু কোনো প্রমাণ আমাদের কাছে নেই। ওকে গাইজ, নাও উই উইল গো টু দ্য মেন টেল অর মেন প্রোজ। Many hundreds of years ago, England was ruled by a king called Uther Pendragon. The king, who was friend and protector of all his people, was fair to everyone. ওকে, সো মেনি হান্ড্রেড মানে কয়েকশো বছর আগে ইংল্যান্ডে একটা রাজা ছিলেন, ওনার নাম ছিল ইউথার প্যান্ডাগ্রন। উনি কীরকম রাজা ছিলেন? ইংল্যান্ড ওয়াজ রুলড মানে শাসন করতেন উনি। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টার, উনি বন্ধুও ছিলেন, আবার প্রোটেক্টার মানে যে প্রোটেক্ট করে, মানে যে বিপদ থেকে রক্ষা করে তাকে বলা প্রোটেক্টার। টু অল হিজ পিপল মানে তার প্রজাদের বন্ধুও ছিলেন উনি, আর প্রজাদের উনি রক্ষাও করতেন, রক্ষাকর্তা ছিলেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, এবং সবার জন্য উনি সমান, মানে সবাইকে উনি সমান চোখে দেখতেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, টেন্ডিং দ্য ফ্লক্স অ্যান্ড টাইলিং দেয়ার ফিল্ডস। মানে ব্রিটেনের লোকজন খুব সুখে শান্তিতে বসবাস করত। টেন্ডিং দ্য ফ্লক্স মানে আগেকার যুগে কৃষকরা কী করতেন? কৃষকরা গরু মহিষ এদেরকে পালন করতেন, এবং তাদের যে গোষ্ঠী থাকে একটা গোষ্ঠীকে বলা হয় ফ্লক। তারপরে ওই গরু মহিষের যে গোষ্ঠী ছিল তাদেরকে ওরা আদর যত্ন করতো। কারা? ওই ফার্মাররা। যেহেতু বিকজ গরু কেন রাখা হয় কৃষকদের? কারণ বিকজ ইট হেল্পস দেম টু ফার্ম, মানে তাদের চাষ করতে সাহায্য করে। দে গিভস দ্য মিল্ক। সো ফর দ্যাট রিজন তাদের ফ্লক থাকতো অনেক। ওই ফ্লক মানে গরু মহিষ এদের অনেক গোষ্ঠী থাকতো, এবং সেই গোষ্ঠীগুলোকে ওরা কী করতো? টেন্ডিং মানে তাদের যত্ন নিত। কারা? প্রজারা। অ্যান্ড টাইলিং দেয়ার ফিল্ডস, এবং তাদের ফিল্ডস ও জমিগুলোকে চাষও করতো। টাইলিং মানে ফার্মিং না, চাষ করা মানে তো আলাদা। টাইলিং মানে দেখবে চাষ করার আগে জমিটাকে ওই যে মাটিটা হয় সেই মাটিটাকে আলগা করে নেওয়া হয়,
এবং মাটিতে যে সমস্ত বড় বড় মাটি থাকে সেগুলোকে ভেঙে ছোট ছোট মাটিতে পরিণত করা হয়, যার ফলে খুব সহজেই বীজগুলোকে বপন করা যায়। তো ওই বীজ বপন করার আগের যে প্রসেস সেটাকে বলা হয় টাইলিং। তো ওখানকার কৃষকরা ওইটাই করতেন। King Uther Pendragon had married the beautiful lady Igraine and had a son. This child was the heir to the royal throne. কাকে বিয়ে করেছিলেন? উনি বিয়ে করেছিলেন খুব সুন্দরী বিউটিফুল লেডি ইগ্রেইনকে, অ্যান্ড হ্যাড এ সান, এবং ওনাদের একটা সন্তান, পুত্র সন্তান ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। হেয়ার মানে বংশ পরম্পরায় এই চাইল্ড মানে এই পুত্র সন্তানটিই ছিলেন রয়্যাল থ্রোন মানে রাজ সিংহাসনের উত্তরাধিকারী। হেয়ার মানে উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। কিন্তু দুর্ভাগ্যবশত কিং কুইন দুজনাই মানে ওই পুত্র সন্তানটা জন্ম দেওয়ার পরেই মারা যান। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। মানে সময়টা খুবই কঠিন সময় ছিল, কারণ মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, এবার কিং যেহেতু মারা গেছেন তো কিংয়ের মানে ওই রাজার যারা শত্রু, অপোনেন্টস মানে প্রতিপক্ষ ছিলেন, ওনারা কি করেন? দে ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, মানে তারা এবারে চেষ্টা করতে লাগলো কীভাবে এই রাজ সিংহাসনটাকে কবজা করা যায়। সিজ মানে কবজা করা। King Uther Pendragon had two wise counselors, Merlin, a prophet and a magician, and the brave knight, Sir Ulfius. এই কাউন্সিলর কাদেরকে বলা হয়? কারণ আগেকার যুগে প্রত্যেক রাজারই কাউন্সিলর থাকতেন। ওনাদের কাজ ছিল বিভিন্ন সময়ে রাজার যখন সলা পরামর্শের দরকার হবে তখন ওনারা ওই নিজেদের সলা পরামর্শ দিয়ে রাজাকে হেল্প করতেন। তো সেই রকমই দুজন কাউন্সিলর ছিল। একজন নাম ছিল মেরলিন, আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান। আচ্ছা, এখানে প্রফেট মানে হচ্ছে দেখবে, যিনি প্রফেট মানে বেসিক্যালি হচ্ছে টিচার, শিক্ষক, এবং যিনি ধর্মের বাণী প্রচার করেন এবং মানুষকে সঠিক পথে আসতে সাহায্য করেন, ওনাকে বলা প্রফেট। সেরকম একজন প্রফেট ছিলেন উনি। কি নাম ছিল ওনার? প্রফেটের নাম ছিল মেরলিন। অ্যান্ড দি ব্রেভ নাইট, এবং আরেকজন ব্রেভ নাইট। নাইট কাদেরকে বলা হতো? নাইট মানে হচ্ছে সোলজার, কিন্তু তারা প্রচণ্ড হাই র্যাঙ্কে থাকতেন। মানে সোলজারদের মধ্যে যারা সেরা হতেন তাদেরকে নাইট উপাধি দেওয়া হতো। তো এরকম যে নাইট ছিলেন ওনার নাম ছিল স্যার উলফিয়াস। এবং এই দুজন কাউন্সিলরই ভীষণ ওয়াইজ ছিলেন। ওয়াইজ মানে ভীষণ জ্ঞানী ছিলেন। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দি রয়্যাল ফ্যামিলি, এবং তাদেরকে খুব বেশিভাবে রয়্যাল ফ্যামিলি মানে রাজার পরিবারের সবাই ওই মেরলিন এবং স্যার উলফিয়াস দুজনাকে ভীষণভাবে বিশ্বাস করতেন। When the king and the queen were no more, the two counselors met Sir Ector the trustworthy, a loyal subject of the king, on a cold and windy midnight. When the king and the queen were no more, যখন কিং আর কুইন দুজনেই মারা গেলেন, no more মানে মারা যাওয়া, the two counselors met Sir Ector. স্যার অ্যাক্টর বলে একজন ছিলেন, ওনার সঙ্গে এই মেরলিন আর স্যার উলফিয়াস যে দেখা করলেন। এবং ইনি সেই স্যার অ্যাক্টর ইনিও একজন খুব বিশ্বাসী সাবজেক্ট মানে একজন বিশ্বাসী সদস্য ছিলেন রাজার কাছে। মানে রাজা যাদের যাদের বিশ্বাস করতেন ভীষণভাবে তাদের মধ্যে একজন ছিলেন স্যার অ্যাক্টর। কখন দেখা গেলো? অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, মানে একটা মানে হয়তো শীতকাল ছিল, ইংল্যান্ডে তো বেশিরভাগ সময় শীত থাকে, কোল্ড অ্যান্ড উইন্ডি, আবার ঝড়ও দিচ্ছিল, বেশ বাতাস বইছিল। এরকম একটা রাত্রিতে মধ্যরাত্রে এরা তিনজন একসঙ্গে দেখা করেন। They placed in his hands a baby wrapped in a scarlet cloak. Merlin said, "We order you and your wife to bring up this child as though he were your own son." They placed in his hands a baby. কি দিল দেখা হয়ে এই মেরলিন অ্যান্ড সান উলফিয়াস স্যার অ্যাক্টরকে কি দিলেন? একটা স্কারলেট মানে রেড, আর ক্লোক মানে এক ধরনের জামা যেটা একদম মাথা থেকে দেখবে একদম পা পর্যন্ত ঢাকা থাকে। তো এরকম একটা কাপড় দিয়ে মোড়া একটা বেবিকে স্যার অ্যাক্টরের হাতে দিলেন। আর মেরলিন কি বললেন? মেরলিন বলে, আমি তোমাকে অর্ডার মানে আদেশ করছি যে তুমি এবং তোমার ওয়াইফ কি করবে? তুমি ব্রিং আপ মানে লালন পালন করে কাউকে বড় করা। তো বলে তোমরা এই চাইল্ডটাকে তোমাদের নিজের সন্তান ভেবে একে বড় করবে।
এটা আমি তোমাকে আদেশ দিচ্ছি। এটা কে বললেন? মার্লিন বললেন। দ্য বয় ইজ টু বি কল আর্থার, স্যার উলফিয়াস সেড। Sir Ector, being a true knight, asked no questions and promised to obey his late king's counselors. আর স্যার উলফিয়াস বললেন এর নাম দেবে আর্থার। স্যার অ্যাক্টর বিং এ ট্রু নাইট, এবং উনি সত্যি স্যার অ্যাক্টর, উনিও একজন নাইট ছিলেন, মানে ট্রু সোলজার বলতে পারো। তো উনি খুবই সত্যি একটা সোলজারের মতো। সোলজাররা কী করে? সোলজাররা সবসময় তাদের উপরে যা থাকে তাদের নির্দেশ পালন করে, তারা কোনো প্রশ্ন করেন না। তো স্যার অ্যাক্টরও উনি করলেন, ওনার উপরে যারা ছিলেন মানে এই মেরলিন অ্যান্ড স্যার উলফিয়াস, ওনাদের যে আদেশ সেটা কোনো প্রশ্ন না করেই মেনে নিলেন। অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিল, এবং উনি প্রমিসও করলেন। কী প্রমিস করলেন? যে আমি প্রমিস করছি যে আমি আপনাদের যে আদেশ সেটাকে আমি অক্ষরে অক্ষরে পালন করব। As Merlin and Sir Ulfius had feared, trouble broke out in Britain after the passing away of the king. The barons were fighting among themselves and plotting to capture the throne. Britain was in grip of lawlessness. Travelers were regularly robbed. The peasants were unhappy. ওকে, দ্য মেরলিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার, তারা ভয় পেয়েছিলেন। যে ভয়টা পেয়েছিলেন সেটাই হলো কি? ট্রাবল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য প্যাসিং অ্যাওয়ে অফ দ্য কিং। মানে কিং মারা যাওয়ার পরে ট্রাবল মানে চারিদিকে হাহাকার পড়ে গেল। ট্রাবল ব্রোক আউট মানে চারিদিকে অসুবিধা, চারিদিকে একটা অশান্তি এবং অসুবিধার সৃষ্টি হলো। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন। ব্যারন্স মানে না, ওখানে তো ক্ষমতাটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হতো। সবার উপরে কিং ছিলেন, তার উপরে তার নিচে হয়তো নাইটসরা ছিলেন, তার নিচে এরকম কেরকম করে একদম নিচের তলায় যারা ছিলেন তাদেরকে বলা হতো ব্যারন্স। মানে ফর এক্সাম্পল বলতে পারো বাংলাতে তালুকদার যেরকম ছিলেন। ফর এক্সাম্পল সবার উপরে কী ছিলেন? এম্পারার, সম্রাট ছিলেন। তাদের নিচে কারা থাকতো? রাজা থাকতো। রাজাদের নিচে কারা থাকতো? মহাজন থাকতো। মহাজনদের নিচে কারা থাকতো? তালুকদার। এরকম থাকতো। তো তোদের এরকম এই ব্যারেন্স মানে সব থেকে নিচের তলায় যারা ছিলেন, ওরা এবারে কী হলো? ওরা সক্রিয় হয়ে উঠলো এবং প্লটিং মানে প্ল্যান করতে লাগলো, পরিকল্পনা করতে লাগলো কীভাবে এই যে ফাঁকা সিংহাসনটা আছে সেটাকে ক্যাপচার মানে হস্তগত করা যায়। ব্রিটেন ওয়াজ ইন এ গ্রিপ অফ ললেসনেস, মানে ব্রিটেন কিসের কবলে ছিল? ললেসনেস মানে মানে চারিদিকে অরাজকতা ছিল। ললেসনেস মানে অরাজকতা। ট্রাভেলার্স আর রেগুলারলি রব। ট্রাভেলার্স মানে যারা যাতায়াত করতো তাদের হামেশাই তাদের উপরে ডাকাতরা চড়াও হতো এবং ডাকাতি হতো। দ্য পেজেন্টস ওয়্যার আনহ্যাপি, এবং কৃষক যারা ছিলেন তারাও ভীষণ অখুশি ছিলেন। In the home of Sir Ector, Arthur, the son of late king, was spending his boyhood in happiness and safety. As he grew older, he became gentle, strong, handsome, and good like his father, Uther Pendragon. এবারে এই দিকের ঘটনায় চলে আসি। ওই স্যার হেক্টরের বাড়িতে যে আর্থার বড় হচ্ছিল, দ্য সান অফ দ্য লেট কিং মানে যে রাজাটা মারা গেছে, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি, এবং তার বয়হুড মানে বাল্যকাল খুব খুশির সঙ্গে এবং সেফটি মানে খুব সুরক্ষার মধ্যেই বড় হচ্ছিল। অ্যাজ এ গ্রিউ ওল্ডার, যত বড় হতে লাগলো, হি বিকেম জেন্টেল, তত সে জেন্টেল মানে ভদ্র হতে গেল। স্ট্রং শক্তিশালী, হ্যান্ডসাম খুব ভালো দেখতে, এবং গুড এবং ভালো মানে মনের দিক দিয়েও ভালো হতে লাগলো। কীরকম? লাইক হিজ ফাদার ইউথার পেন, যেরকম ঠিক আর্থারের বাবা ছিলেন ঠিক সেই রকমই স্বভাব কার হতে লাগলো? আর্থারের। 18 years passed. Britain was torn by bitter rivalry. None of the fighting barons had managed to become the king. The people longed for the old days of peace and prosperity under Uther Pendragon. 18 years, 18 বছর এইভাবে কেটে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভারলি। ব্রিটেনটা কেমন একদম দ্বিধা বিভক্ত হয়ে গেছিল। কিসের ফলে? বিকজ অফ বিটার রাইভালরি, মানে খুব তিক্ত। রাইভালরি মানে কি? প্রতিপক্ষতা, মানে চারিদিকেই সবাই সবার প্রতিপক্ষ, সবাই সবার এনিমি, এরকম একটা ব্যাপার চলছিল তখন ব্রিটেনে বা ইংল্যান্ডে। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। কারণ কি? কেউই একটা ছাদের তলায় হতে পারেনি। যত সেই ব্যারেন্স মানে যে তালুকদারগুলো যুদ্ধ করছিল ওই সিংহাসনের জন্য, কেউই সিংহাসনটা পায়নি। তার ফলে কি হলো? এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন তালুকদার নিজের মতো রাজ্য চালাচ্ছিল। তো তার ফলে কি হলো? এই বিটার রাইভালরি শুরু হলো।
দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ, লংড মানে ভীষণভাবে চাওয়া, পিপল লং ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি, মানে মানুষ আবার খুব ভীষণভাবে চাইছিল যে আবার সেই পুরনো শান্তির দিনগুলো ফিরে আসে, আর প্রসপারিটি মানে উন্নতির দিনগুলো ফিরে আসে। আন্ডার ইউথার প্যান্টাগন, মানে যেটা কিং ইউথার প্যান্টাগ্রনের যুগে ছিল, ঠিক সেই রকম দিনগুলো সবাই ভীষণভাবে চাইছিলেন যেন ফিরে আসে। It was Christmas time, a time of festivity. But all around Britain, people were hungry, cold and frightened. আচ্ছা, এবার আমরা ক্রিসমাস সময় একটা কথা বলছি, যে সেই সময়টা ক্রিসমাস ছিল আর টাইম অফ ফেস্টিভ্যাল মানে উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কিন্তু পুরো ব্রিটেন জুড়েই পিপল ওয়ার হাংরি, ক্ষুধার্ত ছিল, কোল্ড মানে তাদের কাছে গরম কাপড় ছিল না, অ্যান্ড ফ্রাইটেন, ভীত ছিল। ওয়ান ডে ইন এ চার্চইয়ার্ড, people found a large stone on which was fixed a magnificent sword. Upon the stone, in gold letters, was inscribed, "Whoever pulls out this sword is by right of birth the King of England." Okay, কি হলো? ওয়ান ডে ইন এ চার্চ ইয়ার্ড, চার্চ মানে চার্চের সামনে যে বড় ফাঁকা জায়গা থাকে তাকে বলা চার্চ ইয়ার্ড। পিপল ফাউন্ড আ লার্জ স্টোন, একটা মানুষ দেখতে পেলেছে খুব বড় একটা না পাথর রাখা আছে, অন which was fixed a magnificent sword, এবং ওই পাথরটার উপরে ফিক্সড করা আছে, মানে একদম গেঁথে রাখা আছে কি একটা দারুণ দেখতে একটা তলোয়ার। Upon the stone the gold letters was inscribed, এবং ওই স্টোনের উপরে না সোনার হরপে ইনস্ক্রিপ্ট, দ্য মিনিং অফ ইনস্ক্রিপ্ট খোদাই করে লেখা। খোদাই করে কি লেখা ছিল? Whoever pulls out this sword is by right of birth the King of England. বলো কি, যদি কেউ এই পাথর থেকে এই সোর্ডটাকে পুলস মানে টেনে বের করতে পারে, তাহলে সেই হচ্ছে বাইবার জন্মসূত্রে ইংল্যান্ডের কিং। Immediately the eager barons who longed to become king jostled among themselves to lift the sword. মানে সঙ্গে সঙ্গে যখন এই খবরটা ছড়িয়ে পড়লো, সেই যে ব্যারেন, সেই তালুকদার যারা এতদিন 18 বছর ধরে ওই সিংহাসনটার জন্য যুদ্ধ করছিল নিজেদের মধ্যে, সবাই এসে জড়ো হলো এবং ওই 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 যে সোর্ড আছে সেই সোর্ডটাকে ওখান থেকে জসেল্ড মানে নিজেদের মধ্যে ঠেলাঠেলি করা, নিজেদের মধ্যে ঠেলাঠেলি করতে লাগলো এবং ওই সোর্ডটাকে ওই পাথর থেকে টেনে বের করার চেষ্টা করতে লাগলো। নান সাকসিডেড, কেউ কিন্তু সফল হলো না। দ্য সোর্ড রিমেন ফিক্সড টু দ্য স্টোন, সোর্ডটা কিন্তু ওই স্টোনের সঙ্গে ফিক্সড হিসাবেই রয়ে গেল। It was Arthur at the age of 18 who succeeded in lifting the sword for the first time. The barons were angry and disappointed. They demanded a test. কে পারলো? 18 বছর বয়স ছিল তখন আর্থার, আমি বললামই। আর্থার কিন্তু সাকসিডেড মানে সক্ষম হয়েছিল ওই সোর্ডটাকে তুলতে, লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। দ্য ব্যারেন্স ওয়ার অ্যাংরি, এবার তালুকদার ব্যারেন্স তারা রেগে গেল যে হঠাৎ করে আমরা এতদিন ধরে এই সিংহাসনটা পাওয়ার জন্য এত কিছু করছি, আর 18 বছরে একটা কোথা থেকে একটা ছেলে এসে এটাকে তুলে দিল। অ্যান্ড সো দ্যাট ইজ দ্য রিজন অবভিয়াসলি দে ওয়ার অ্যাংরি, তারা ভীষণ রেগে যান, ডিসঅ্যাপয়েন্টেড, দুঃখও পেয়েছিল। দে ডিমান্ডেড এ টেস্ট, তারা বললো না শুধু তুললেই হবে না, আমরা আর একটা টেস্ট নেবো সবার সামনে। Upon a bright May morning, a great trial took place in the presence of many people. ওকে, সো একটা মেয়ের একটা উজ্জ্বল সকালে আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ, অনেক লোকের উপস্থিতিতে একটা ট্রায়াল নেওয়া হলো। দেয়ার ওয়্যার দ্য পেজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারেন্স, সবাই ছিল, কৃষক, তারপরে যারা ক্রাফটসম্যান মানে ওই যারা কাজ করে হাতের কাজ, মার্চেন্টস ব্যবসায়ী, এবং ব্যারেন্সরাও ছিল। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার, স্লেন্ডার অ্যান্ড ইয়াং, লিফটেড দ্য সোর্ড ইজিলি। দ্য ক্রাউড hailed him as the king. এবং স্ল্যান্ডার মানে কি, যে বেশ শক্ত সমর্থ এবং যার চেহারায় স্থূলবিহীন চেহারা, মেদবিহীন শক্ত সমর্থ চেহারা যারা, তাকে বলে স্ল্যান্ডার। মানে কী করলো, সবার উপস্থিতিতে আর্থার, ইয়াং স্ল্যান্ডার আর্থার কী করলো, লিফটেড দ্য সোর্ড, খুব ইজিলি সোর্ডটাকে তুলে ফেললো। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, হেল্ড মানে বলে না কাউকে প্রেজ করার জন্য, বাহাবা দেওয়াকে বলা হয় হেল, যেমন বলে না হেল কিং, তো সেরকম দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, এবং সবাই বলতে লাগলো যে কিংয়ের রাজার জয় হোক বলে তারা সবাই ওকে কিং হিসাবে মেনে নিল। After becoming the King of England, Arthur's first duty was to secure peace in England. Okay,
রাজা হওয়ার পরে আর্থারের প্রথম ডিউটি মানে প্রথম রেসপন্স প্রথম কর্তব্য ছিল কি রাজ্যে শান্তি ফিরিয়ে আনা। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মেরলিন। লাইক হিজ ফাদার, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। কিং আর্থার ফট ব্যাটল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হামলেস্ট অফ হিজ সাবজেক্ট। মানে কি করেছিলেন? মেরলিনের সাহায্য নিয়ে, ওয়াইজ মেরলিন অবশ্যই, ওয়াইজ মানে জ্ঞানী, লাইক হিজ ফাদার আর্থার ওয়াজ কনসার্ন মানে ওর বাবার মতন আর্থারও কনসার্ন মানে সবসময় চিন্তা করতেন অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন, যে সাধারণ মানুষের ভালো কীভাবে করা যায়। কিং আর্থার ফট ব্যাটলস এবং এমনকি যুদ্ধও করেছিলেন কিসের জন্য? সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট, যাতে কেউ ইল ট্রিট মানে বাজে ব্যবহার ওর প্রজাদের সঙ্গে না করতে পারে। টু দ্য হামলেস্ট অফ হিজ সাবজেক্টস মানে ওর প্রজাদের উনি হামলেস্টও বলেছেন, হাম্বল নয়, হাম্বল মানে ভীষণ বিনয়ী, এবং হামলেস্ট মানে বলছেন যে সব থেকে বিনয়ী ওর প্রজারা, এবং সেই বিনয়ী প্রজাদের প্রতি যাতে কোনো অত্যাচার অন্যায় অবিচার না হয় সেজন্য উনি কিন্তু যুদ্ধও করেছেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটল। One day Merlin took him to a valley of sweet-smelling flowers. At the edge of the plain there was a deep lake. কিং আর্থার না এরকমই একটা যুদ্ধেতে ওর যে সোর্ডটা ছিল সেটাকে উনি হি লস্ট হিজ সোর্ড মানে কোনোভাবে উনি হারিয়ে ফেলেন ওটা। সো ওয়ান ডে মেরলিন টুক হিম টু আ ভ্যালি, এবং সেই জন্য একদিন মেরলিন ওকে একটা ভ্যালি মানে একটা উপত্যকায় নিয়ে যায় যেখানে সুইট স্মেলিং ফ্লাওয়ার্স মানে ভীষণ অনেক ফ্লাওয়ার্স ছিল যেগুলোর গন্ধটা খুব সুইট ছিল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন, এবং ওই ভ্যালির একদম ধারে দের ওয়াজ এ ডিপ লেক, এবং সেই ধারে একটা খুব গভীর লেক ছিল। As Arthur approached the lake, a beautiful arm with golden bracelets rose from the water. ওকে, যখনই আর্থার ওই লেকটার কাছে যে পৌঁছালো না, আ বিউটিফুল আর্ম, শুধু একটা হাত উঠে এলো ওই লেকটা থেকে, উইথ গোল্ডেন ব্রেসলেটস, এবং এই হাতের মধ্যে সোনার ব্রেসলেট পরা ছিল। রোজ ফ্রম দ্য ওয়াটার, জল থেকে উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড আ সোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমারেলস, এবং ওই হাতটার মধ্যে একটা সোর্ড ছিল, এবং ওই সোর্ডটার মধ্যে রুবি আর এমারেল, এগুলো হচ্ছে ভীষণ দামি পাথর, এই পাথরগুলো ওই সোর্ডটার মধ্যে কিন্তু লাগানো ছিল। This is Excalibur, Merlin said. Only an honest and fearless knight who protects the common people can possess this sword. So মেরলিন বললেন যে দিস ইজ এন এক্সক্যালিবার। এক্সক্যালিবার মানে একটা বিশেষ ধরনের সোর্ড যেটার মধ্যে রুবি এমারেল্ড আছে এবং ভীষণ ভালো। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট। অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস মানে সৎ এবং ফিয়ারলেস, যার কোনো ভয় নেই। নাইট, এখানে নাইট কেন বলা হচ্ছে? আর্থার তো কিং ছিলেন, কিন্তু উনি খুব বড় একজন রাজার সঙ্গে সঙ্গে উনি খুব বড় একজন যোদ্ধাও ছিলেন, তো সেই জন্য ওই বড় যোদ্ধা ছিলেন বলে ওনাকে এখানে নাইট বলা হচ্ছে। who protects the common people and can possess this sword, যে সাধারণ মানুষকে প্রোটেক্ট করে, সুরক্ষা দেয়। পজেস মানে যা তার অধিকারেই এই ধরনের একটা এক্সক্যালিবার থাকা উচিত, এবং সেই জন্যেই এটা তোমাকে দেওয়া হচ্ছে। King Arthur accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. I shall never use this magic sword for any personal benefit, King Arthur declared. Okay, so King Arthur accepted the enchanted. Enchanted মানে যেটার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার্স আছে সেটাকে বলে, সেই ধরনের কোনো জিনিসকে বলে এনচ্যান্টেড। তো তিনি সেই এনচ্যান্টেড সোর্ডটাকে নিলেন ফ্রম দ্য মিস্টিরিয়াস হ্যান্ড, যেটা রহস্যময় যে হাতটা লেক থেকে উঠে এসেছিল, ব্রেসলেট গোল্ডেন ব্রেসলেট, সেই হাতের থেকে উনি ওই এনচ্যান্টেড সোর্ডটাকে গ্রহণ করলেন অ্যান্ড বললেন, আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড ফর এনি পার্সোনাল বেনিফিট। তো বললেন আমি নিজের সুবিধার জন্য কখন এই সোর্ডটাকে ইউজ করবো না। মানে উনি বললেন এই সোর্ডটাকে আমি সবসময় সাধারণ মানুষের মানে জনগণের স্বার্থে ব্যবহার করব। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। কিং আর্থার কুড গিফট, এবং কিং আর্থার গিফট মানে উপহার দিয়েছিলেন ওনাদের প্রজাদেরকে। কি উপহার দিয়েছিলেন? পিস, শান্তি, এবং প্রসপারিটি মানে হচ্ছে উন্নতি। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ, অবশ্যই যে তালুকদার যারা ছিলেন তারা তো সিংহাসনটা তো পেলেনই না, আবার যখন দেখলেন যে প্রজাদের শহরের মধ্যে বা রাজ্যে সুখ শান্তি ফিরে এসছে, তো দে ওয়ার আনহ্যাপি, তারা অখুশি ছিলেন।
অ্যান্ড বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড এবং যেহেতু ব্যারেন ওদের কথা উনি শুনতেন না কিং আর্থার, উনি সবসময় জাস্ট মানে যেটা ঠিক সেটাই করতেন এবং জেন্টেল এবং প্রচণ্ড নম্র বিনয়ীও ছিলেন, তার জন্য তালুকদাররা ওর প্রতি অখুশি ছিল। হি ম্যারিড দি বিউটিফুল লেডি গুয়েনেভেরে, ডটার অফ দ্য কিং কর্নওয়াল। তো উনি বিয়ে করেছিলেন খুব সুন্দরী লেডি গুয়েনেভেরেকে। তিনি ছিলেন, উনি ছিলেন ডটার অফ দ্য কিং কর্নওয়েলের ডটার ছিলেন উনি। অন দ্য ওয়েডিং ডে মার্লিন took him to a richly gilded pavilion painted crimson and dark blue. The floor was marbled. In the middle of the room was a huge round oak table, richly carved, capable of seating 50 people. Okay. বিয়ের দিনে কি হয়েছিল? বিয়ের দিনের সেটিংটা দেখো। মার্লিন টুক হিম মানে আর্থারকে নিয়ে কোথায় গিয়েছিলেন? টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। মানে প্যাভিলিয়ন মানে হয় না একটা জায়গা থেকে, উঁচু জায়গা থাকে, সেই জায়গাটা সাধারণ ফ্লোর থেকে একটু উঁচু হয়, সেখানে নিয়ে গেলেন এবং রিচলি গিল্ডেড মানে ওই সোনার কারুকার্য করা আছে সেরকম একটা প্যাভিলিয়নে নিয়ে গেলেন। অ্যান্ড কালার কী ছিল? ক্রিমসন, পেইন্টেড ক্রিমসন আর ডার্ক ব্লু। এই প্যাভিলিয়নটা এই রং দিয়ে পেইন্ট করা ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, আর ফ্লোরটা মেঝেটা মার্বেলে ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল, আর ঠিক যে রুমের মধ্যে প্যাভিলিয়নটা ছিল সেই রুমের মাঝখানে একটা বিশাল বড় গোল টেবিল রাখা ছিল, ওক কাঠের তৈরি, রিচলি কার্ভড, এবং সেটাতে বিভিন্ন ধরনের নকশা কার্ভ করা ছিল মানে আঁকা ছিল। কেপেবল অফ সিটিং 50 পিপল, এবং ওই এত বড় ছিল যে ওটা 50 জন বসে খেতে পারত মানে বসতে পারত। দিস ওয়াজ দি ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড ওয়েচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস, এবং এই লেজেন্ডস অনুসারে এটাই হচ্ছে সেই ফেমাস গোল টেবিলটা যে গোল টেবিলে বসে কিং আর্থার, ওনার ওয়াইফ এবং ডিভোটেড নাইটস, এবং আরও যারা ডিভোটেড মানে যারা সৎ এবং রাজাকে মনে প্রাণে বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন সেরকম নাইটসদের নিয়ে ওই সন্ধেটা কাটিয়েছিলেন কিং আর্থার ওই টেবিলটা বসে। মানে ওই টেবিলে যে 50 জন বসেছিলেন ওনারা ছিলেন, দে ওয়ার ভেরি এক্সক্লুসিভ, মানে দে ওয়ার ভেরি স্পেশাল টু কিং আর্থার। These knights promised that they would help the helpless, be gentle to the weak, and to punish the wicked. এবং ওই সন্ধ্যেতেই ওই 50 জন নাইট প্রমিস করেছিল, কি প্রমিস করেছিল? দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, যে তারা হেল্পলেস, যাদের কোনো সাহায্যের কেউ নেই তাদেরকে সাহায্য করবে। বি জেন্টেল টু দ্য উইক, দুর্বলদের প্রতি সবসময় সদয় থাকবেন, এবং পানিশ দ্য উইকেড মানে যারা সবসময় লোকের ক্ষতি করতে ভালোবাসে তাদের প্রতি বা দুষ্টুদের প্রতি সবসময় তারা কী করবে? পানিশ দেবে, মানে তাদেরকে শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভাউজ, the knights undertook countless hazardous adventures. The stories of their goodness and kindness spread throughout the country. এবং যেহেতু ভাউজ মানে যে শপথটা নিয়েছিলেন ওই দিনে ওই 50 জন নাইট, সে শপথটা পূরণ করার জন্য দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। হ্যাজার্ডাস মানে ভীষণ বিপদ আছে এইরকম অনেক অ্যাডভেঞ্চার, মানে অনেক অ্যাডভেঞ্চার মানে ভ্রমণ বলতে পারো, বা যুদ্ধ, এখানে যুদ্ধের কথা বলা হচ্ছে, যে এরকম অনেক হ্যাজার্ডাস মানে ফুল অফ ডেঞ্জার, এরকম ফুল অফ ডেঞ্জার অনেক যাত্রাতেই ওনারা যাত্রা করেছেন। কেন? ওই তিনটে যে ভাও নিয়েছিলেন ওনারা, যে দে উইল হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টল টু উইক অ্যান্ড পানিশ দ্য উইকেড, এবং এইটাকে এই শপথ থেকে পুরো করার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিপদ সংকুল যুদ্ধে তারা কিন্তু গিয়েছিলেন। দ্য স্টোরিজ অফ দ্য গুডনেস, এবং তাদের এই ভালো যে সমস্ত কীর্তিকলাপ এবং তাদের যে দয়ার এত গল্প ছিল, যে তারা কত দয়ালু ছিলেন, কত ভালো কাজ করেছিলেন, সেই গল্পগুলো কিন্তু ইংল্যান্ডে পুরো কান্ট্রিতেই ছড়িয়ে পড়েছিল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। কিং আর্থার অনেক বছর এইভাবে শাসন করেছিলেন, অ্যান্ড আস্তে আস্তে গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো, মানে বুড়ো হতে লাগলো। Many of his trusted knights had perished during the adventures. ওনার যে ট্রাস্টে বিশ্বাসী যে অনেক নাইটস তারা পেরিশড মানে মারা গিয়েছিলেন এরকম অনেক যুদ্ধে ওনার জন্য। The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. At the king's command, the knight threw the sword into the lake amid the plain of the sweet-smelling flowers.
যখন অনেক বয়স হয়ে গেল না, তখন কিং আর্থার ওনার একজন বিশ্বস্ত নাইটকে সেই ম্যাজিক্যাল সোর্ডটা দিয়ে দিলেন, বললেন তুমি এটা নিয়ে যাও, এবং কমান্ড এবং আদেশ করলেন যে তুমি এটা নিয়ে যে লেক থেকে আমি এটা পেয়েছিলাম সেখানে ছুঁড়ে ফেলে দাও। নাইটটাও একই করলো, সে নাইটটা কী করলো, ওই লেকে যে যখনই ছুঁড়ে দিল, ওই ওই সেই যেখানে সুইট স্মেলিং ফ্লাওয়ার্স আছে এবং একটা ভ্যালি উপত্যকা আছে এবং তার মাঝখানে একটা লেক আছে, সেই লেকটাতে যখন ছুঁড়ে ফেলে দিল, আ বিউটিফুল আর্ম রোজ ফ্রম দ্য লেক, সেই যে হাতটা দিয়েছিল এক্সক্যালিবারটা, সেই হাতটা আবার উঠে এলো, কট দ্য সোর্ডটাকে ধরে ফেললো অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দ্য গ্রিন ডেপথস অফ দ্য ওয়াটার। এবং তারপর ওই হাতটা তরোয়াল সমেত সবুজ রঙিন গভীর জলে আবার তলিয়ে গেল, মানে উধাও অদৃশ্য হয়ে গেল। The knight came back and told the king what had happened. King Arthur smiled. নাইটটা ফিরে এসে সব কথা বলল কিং আর্থারকে যে এরকম এরকম ব্যাপার হয়েছে। কিং আর্থার হাসলেন। He instructed his people to put him on a barge. তিনি তার লোকজনকে বললেন যে আমাকে একটা বার্জ মানে নৌকা, বড় সুসজ্জিত নৌকাকে বার্জ বলা হয়, যে আমাকে একটা বড় সুসজ্জিত নৌকাতে নিয়ে চলো। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়াইলাইট মানে গোধূলি, মানে সন্ধে নামছে, সন্ধে থেকে রাত্রি হচ্ছে। উইথ টিয়ারফুল আইজ এভরি ওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাজ দি বার্জ সেলড উইথ হেম টুয়ার্ডস দ্য সেটিং সান। তারপরে সবাই কান্না অশ্রুপূর্ণ চোখে দেখলো এভরি ওয়ান বেড গুড বাই, এবং সবাই তাকে গুড বাই জানালেন। অ্যান্ড দ্য ওল্ড কিং উইথ হিজ বার্জ, এবং সেই বৃদ্ধ রাজা যিনি এত কিছু করেছিলেন ইংল্যান্ডের জন্য, সেই বার্জে চেপে সেলড মানে যাত্রা শুরু করে দিলেন জলপথে। কোথা দিকে? টুয়ার্ডস দি সেটিং সান, এবং ওই যেদিকে সূর্য অস্ত মানে পশ্চিম দিকে উনি যাত্রা শুরু করে দিলেন। তো দিস ইজ দ্য লেজেন্ড আছে, এবং তারপরে বার্জে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য বার্জ উই ডোন্ট নো দ্যাট। ওকে, তবে আমরা এই গল্প থেকে জানতে পারলাম যে হাউ গ্রেট কিং আর্থার ওয়াজ। ওকে গাইজ, as I hope you liked it. Thank you for watching. Thank you for listening. Have a beautiful day. Stay curious. Tata.